এখন ডি ব্লকটা পড়তে গিয়ে তোমরা ভালো করেই বুঝতে পারবে যে কোশ্চেনগুলো আমরা আলোচনা করেছি ম্যাক্সিমাম কিন্তু ইলেকট্রন বিন্যাস। যদি কেউ ভালো করে ইলেকট্রন বিন্যাস শিখে যেতে পারো তাহলে কিন্তু ডি ব্লক থেকে যে কোশ্চেনগুলো আসে সেগুলোর অ্যান্সার করা কিন্তু অনেকটা সহজ হবে। এখন জানো স্তর, তারপরে স্থায়িত্ব, এগুলো সবই কিন্তু ইলেকট্রন বিন্যাসের ওপরে ডিপেন্ড করে, অ্যাটমাইজেশন এনার্জি কেমন। তাহলে এখন আজকে আমাদের যেটা পড়ার বিষয়, ডি ব্লকের কটা যৌগ আছে, যেমন হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এই দুটো যৌগ সম্পর্কিত কিছু বিক্রিয়া সেগুলো করতে হবে। আর সেই বিক্রিয়াগুলো আমি কোশ্চেনে দিয়ে দেবো, সেগুলো নিজেরা করবে, সেগুলো বোঝানোর কিছু নেই। আর ওই যৌগগুলোর গঠন এবং পারস্পরিক রূপান্তর কিছু আছে। যৌগগুলোর ক্রোমেটের সঙ্গে ডাইক্রোমেট আর পারম্যাঙ্গানেটের সঙ্গে ম্যাঙ্গানেটের রূপান্তর আছে, সেটা বলে আমি এই ব্লকটা আরম্ভ করবো। কেমন? তাহলে ফার্স্ট আমরা যাচ্ছি ক্রোমিয়ামের যৌগতে। সেটা কি কি আছে তোমাদের না, তাহলে আমরা আজকে ডি ব্লকের ব্লক অ্যান্ড এ ব্লক পড়বো, অ্যান্ড এ ব্লক। তার মধ্যে প্রথমে কি পড়বো না, ক্রোমিয়ামের যৌগ। ক্রোমিয়ামের যৌগের মধ্যে পড়ছে কি কি আছে তোমাদের, ক্রোমেট আর ডাইক্রোমেট। ক্রোমেটের সংকেত কি না, CrO4 2-। পটাশিয়াম যদি ক্রোমেট হয় তাহলে K2CrO4, এটা হচ্ছে ক্রোমেট। আর যদি ডাইক্রোমেট হয় তাহলে হবে K2Cr2O7, এটা হচ্ছে ডাইক্রোমেট। এখন ক্রোমেট আয়নটা তাহলে কি না, CrO4 2-, এটা হচ্ছে ক্রোমেট আয়ন, আর Cr2O7 2-, এটা হচ্ছে ডাইক্রোমেট আয়ন। এখন ফার্স্টই হচ্ছে এদের কালার কি হবে। যেমন ক্রোমেটের কালার হচ্ছে ইয়েলো ইন কালার, আর এটা কি না, অরেঞ্জ ইন কালার। ক্লিয়ার ব্যাপারটা? এবার এদের গঠনে আসি। এবার কেন কালার জেনারেট করে সেই নিয়ে কিন্তু ডি ব্লকে তোমরা পড়েছো। এবার দেখো ইয়েলো কালার কেন, বা সরি এদের গঠনটা কিরকম না, ক্রোমেটের গঠন হচ্ছে Cr ডাবল বন্ড O, একটা ডাবল বন্ড O, সিঙ্গেল বন্ড O মাইনাস, সিঙ্গেল বন্ড O মাইনাস। এই হচ্ছে ক্রোমেটের গঠন। ডাইক্রোমেটের গঠন কি, Cr সিঙ্গেল বন্ড O, সিঙ্গেল বন্ড Cr, সিঙ্গেল বন্ড O মাইনাস, ডবল বন্ড O, ডবল বন্ড O মাইনাস, ডবল বন্ড O, ডবল বন্ড O। এই হচ্ছে ক্রোমেট এবং ডাইক্রোমেটের গঠন, তাদের কালার, এগুলো তোমাদের পড়তে হবে। আর কি পড়তে হবে না, এই ক্রোমেট এবং ডাইক্রোমেটের মধ্যে পারস্পরিক রূপান্তর কীভাবে করা হয়, এটা পরে কিন্তু পরীক্ষায়। ক্রোমেট থেকে যদি আমরা ডাইক্রোমেটে যেতে চাই তাহলে আমাকে করতে হবে কি না, অ্যাসিডিক মিডিয়ামে নিয়ে যেতে হবে। তাহলে কি pH <7 করতে হবে, এবং অ্যাসিডিক মিডিয়াম। আর যদি ডাইক্রোমেট থেকে ক্রোমেটে আসতে যাই তাহলে pH কে <7 করতে হবে, মানে বেসিক মিডিয়াম। কেমন? তাহলে রিঅ্যাকশনটা কি না, CrO4 2-, তাতে আমরা কি দেবো 2H+ থেকে তৈরি হবে 2 লাগবে, Cr2O7 2- প্লাস H2O। এটা হচ্ছে কি না, ক্রোমেট থেকে ডাইক্রোমেটে রূপান্তর। কেমন? যদি আমরা ডাইক্রোমেট থেকে ক্রোমেটে যেতে চাই তাহলে Cr2O7 2- প্লাস 2OH-, সেখান থেকে হবে 2CrO4 2- প্লাস H2O। এই হচ্ছে রূপান্তর বিক্রিয়া। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এটা কিন্তু আমাদের এটা কি হচ্ছে, pH <7, আর এখানে হচ্ছে pH <7। এই দুটো কিন্তু আমাদের মনে রাখতে হবে। কেমন? ব্যাস। এবার এখান থেকে কিছু বিক্রিয়া আছে, সেগুলো নিজেরা বই থেকে পড়বে, আমি কোশ্চেন দিয়ে দিচ্ছি, বই থেকে পড়বে। নেক্সট টপিক হচ্ছে আমাদের
ম্যাঙ্গানেট এবং পারম্যাঙ্গানেট। পারম্যাঙ্গানেট কোনটা? পারম্যাঙ্গানেট হচ্ছে KMnO4। KMnO4 এটা তোমরা ল্যাবে দেখেছো। কি রঙের হয় না? ভায়োলেট কালারের, রেডিশ ভায়োলেট। আর এটা পারম্যাঙ্গানেট। আর ম্যাঙ্গানেট হচ্ছে K2MnO4। এই হচ্ছে ম্যাঙ্গানেট। এর কালার কি না? গ্রিন কালার, গ্রিনিশ ইন কালার। তাহলে ফার্স্ট হচ্ছে, তাহলে যদি এটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা হচ্ছে পটাশিয়াম ম্যাঙ্গানেট। তাহলে এদের মধ্যে যদি আমরা আয়ন দেখি, ম্যাঙ্গানেট আয়ন আর পারম্যাঙ্গানেট আয়ন আর ম্যাঙ্গানেট আয়ন, তাহলে এটা হচ্ছে পারম্যাঙ্গানেট আর হচ্ছে এটা ম্যাঙ্গানেট আয়ন। যেমন এটাদের স্ট্রাকচার কীরকম? ফার্স্ট এর স্ট্রাকচার হচ্ছে, দেখো পারম্যাঙ্গানেটের স্ট্রাকচার Mn, সিঙ্গেল বন্ড O মাইনাস, ডবল বন্ড O, ডবল বন্ড O, ডবল বন্ড O। এবার এ কেন ভায়োলেট কালার জেনারেট করে সেটা আমরা পড়েছি। আর MnO4 2 মাইনাস যদি হয় তাহলে কি হবে? Mn, সিঙ্গেল বন্ড O মাইনাস, সিঙ্গেল বন্ড O মাইনাস, ডবল বন্ড O, ডবল বন্ড O। এটা হচ্ছে পারম্যাঙ্গানেট, এটা হচ্ছে ম্যাঙ্গানেট আয়ন। এখন একটা কোশ্চেন দেওয়া হয়েছে যে যদি পারম্যাঙ্গানেটকে উত্তপ্ত করা হয়, পারম্যাঙ্গানেটকে যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে যদি উত্তপ্ত করা হয়, পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে যদি উত্তপ্ত করা হয় তাহলে কি হবে? পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে যদি উত্তপ্ত করা হয় তাহলে সেটা ম্যাঙ্গানেট লবণে পরিণত হয়, K2MnO4 এ পরিণত হয়। আর তাহলে কি হবে? আর তৈরি হবে MnO2 আর অক্সিজেন গ্যাস নির্গত হবে। তাহলে এই হচ্ছে তাপের প্রভাব পারম্যাঙ্গানেটের ওপর। এই রিলেটেড একটা কোশ্চেন আসে, ভালো করে শুনবে, কোশ্চেনটা আমার দেওয়া নেই হয়তো। এই রিলেটেড একটা কোশ্চেন আসে যে কেন পারম্যাঙ্গানেটের যে জলীয় দ্রবণ তাকে কালো কাগজে মুড়ে রাখা হয় বা অ্যাম্বার কালার বোতলে বাইনিরুদ্ধভাবে রাখা হয়। তার কারণ হচ্ছে এটাই, যদি ওর উপর আলো পড়ে তাহলে কি হয়? পারম্যাঙ্গানেট ম্যাঙ্গানেট লবণে পরিণত হয়। তাহলে দ্রবণটা যেটা আমার দরকার সেটা নষ্ট হয়ে গেল, তাই তার কারণেই ওটাকে অ্যাম্বার কালার বোতলে মুড়ে রাখা হয়। নেক্সট হচ্ছে এই সংক্রান্ত, এই ম্যাঙ্গানেট পারম্যাঙ্গানেট, সাধারণত তোমাদের ম্যাঙ্গানেটের বিক্রিয়া নেই, পারম্যাঙ্গানেট এবং ডাইক্রোমেট K2Cr2O7, কার কার না? K2Cr2O7 আর KMnO4 এর বিক্রিয়া আছে। এগুলো আমি কিছু কিছু সিলেক্টিভ বিক্রিয়া বলে দিয়েছি তোমাদের কোশ্চেনে, সেই বিক্রিয়াগুলো পড়লেই হবে বই থেকে। এগুলো নিয়ে আমি আর বলছি না। আরেকটা পার্ট বিক্রিয়ার মধ্যে, আরেকটা পার্ট যেটা আছে ক্রোমিল ক্লোরাইড টেস্ট, এই ব্যাপারটা আমি একটু বুঝিয়ে দিই। কি না? ক্রোমিল ক্লোরাইড টেস্ট। ক্রোমিল ক্লোরাইড টেস্ট কি জিনিসটা? ক্রোমিল ক্লোরাইড টেস্ট হচ্ছে কোনো একটা যৌগের মধ্যে ক্লোরিন Cl মাইনাস রূপে আছে কিনা, ক্লোরাইড আয়ন রূপে আছে কিনা তার পরীক্ষা, তার সেটা নির্ণয়ের পরীক্ষা। যেমন তোমরা র্যাডিক্যাল টেস্ট করেছো না, এই র্যাডিক্যাল টেস্টের একটা টেস্ট হচ্ছে ক্রোমিল ক্লোরাইড টেস্ট। সেখানে কি করা হয়? প্রথমে কি করা হয় না, অ্যাসিড মাধ্যমে K2Cr2O7 দ্রবণের সঙ্গে কোনো একটা লবণের যাতে ক্লোরিন আছে, যদি ক্লোরিন না থাকে তাহলে বিক্রিয়া দেবে না, ক্লোরিন থাকলে বিক্রিয়াটা দেবে। আমি ক্লোরিন আছে ধরে করছি। তাহলে K2Cr2O7 এর সঙ্গে কোনো একটা লবণ, আমরা সাপোজ ধরি সোডিয়ামের লবণ NaCl, কিসের উপস্থিতিতে না কোনো একটা অ্যাসিডের উপস্থিতিতে আমরা বিক্রিয়া করি। তাতে কি হয়? প্রথমে ক্রোমিল ক্লোরাইড উৎপন্ন হয়, CrO2 Cl2 উৎপন্ন হয়।
তার সঙ্গে তৈরি হয় সোডিয়াম বাইসালফেট, আর তৈরি হয় পটাশিয়াম বাইসালফেট। ব্যালেন্স করলে আসে 4 4 2। তাহলে এই হচ্ছে ফার্স্ট রিয়াকশন। এই ক্রোমিল ক্লোরাইডটার কালার হচ্ছে লালাভ কমলা বর্ণের। এটা কি? রেডিশ লালাভ কমলা বর্ণ, রেডিশ অরেঞ্জ টাইপের এই কালারটা তৈরি করে। এরপর এর মধ্যে যদি বা ক্রোমিল ক্লোরাইড যেটা নির্গত হচ্ছে সেখানে যদি আমরা সোডিয়াম হাইড্রক্সাইড যোগ করি CrO2 Cl2, তাতে যদি সোডিয়াম হাইড্রক্সাইড যোগ করা হয়, যোগ করলে তৈরি হয় সোডিয়াম ক্রোমেট Na2CrO4, এটা তৈরি হয়। আর তৈরি হয় HCl। তাহলে ব্যালেন্স করলে দাঁড়ায় 4 2, তাহলে এটা হলো O4 2HCl। তাহলে এই হচ্ছে বিক্রিয়া হয় কেমন। এবার এর মধ্যে এই দ্রবণটার মধ্যে যদি আমরা বাইরে থেকে কি যোগ করি না লেড অ্যাসিডেট যোগ করি CH3 COO তার হোল 2Pb প্লাস Na2CrO4, এটা যদি যোগ করা হয় এটা কি হয়, এটা দ্রবণটা কিন্তু হলুদ বর্ণের দ্রবণ হয়। এবার যদি যোগ করি তাহলে লেড ক্রোমেট PbCrO4 এর ইয়েলো পিপিটি পড়ে প্রেসিপিটেট পড়ে। আর কি তৈরি হয়? সোডিয়াম অ্যাসিটেট। তাহলে যদি হলুদ এতগুলো বিক্রিয়ার পর দেখা যায় যদি হলুদ পদক্ষেপ পড়ে, তাহলে বুঝতে হবে যে ওই লবণটা ক্লোরিন ছিল। আর যদি না পড়ে তাহলে জানতে হবে যে ক্লোরিন ছিল না। এখন সব ক্লোরিন ঘটিত লবণই যে এই বিক্রিয়াটা দেবে তা নয়। কারা দেয় না তাহলে? সিলভার, লেড, টিন আর মার্কারি, এই তিনটে লবণ কিন্তু ক্রোমিল ক্লোরাইড টেস্ট দেয় না। মনে রাখতে হবে এই তিনটে ক্লোরাইড লবণ কিন্তু ক্রোমিল ক্লোরাইড টেস্ট দেয় না। কেমন? তাহলে এই হলো ক্রোমিল ক্লোরাইড টেস্ট। নেক্সট তোমাদের আর দুটো কোশ্চেন আছে, যেমন হচ্ছে CrO5 এর গঠন আর সেখানে Cr এর জারণ স্তর কি। CrO5 এর গঠন এটা তোমরা ক্লাস 11-এই পড়েছো। CrO5 এর গঠনটা কিরকম না বাটারফ্লাই লাইক স্ট্রাকচার, যেটা জারণ বিজারণে ছিল ব্যতিক্রমের উদাহরণের মধ্যে। তাহলে CrO5 এর গঠন হচ্ছে এটা, আর এর জারণ স্তর কত হবে? +6। কেমন? তাই তো, এটা পড়তে হবে। নেক্সট হচ্ছে আরেকটা কোশ্চেন যে Mn ম্যাঙ্গানিজের থার্ড আয়নাইজেশন এনথালপি, তৃতীয় আয়নাইজেশন এনথালপি খুব উচ্চ মানের হয় কেন? চলো ম্যাঙ্গানিজের সব ইলেকট্রন বিন্যাস, আচ্ছা এটা আমি বলছি না, নিজেরা করবে। ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস দেখবে, দিয়ে প্রথম ইলেকট্রনটাকে তাড়ানো মানে প্রথম আয়নায়ন বিভব, দ্বিতীয় ইলেকট্রনটা তাড়ানো মানে দ্বিতীয় আয়নায়ন বিভব, তৃতীয় ইলেকট্রনটাকে তাড়ানোর জন্য যে প্রয়োজনীয় শক্তি সেটা হচ্ছে তৃতীয় আয়নায়ন বিভব। কোশ্চেনটা হচ্ছে Mn এর থার্ড আয়নাইজেশন পোটেনশিয়াল বা থার্ড আয়নাইজেশন এনার্জি খুব উচ্চমানের কেন? ঠিক আছে, এটা নিজেরা করবে, দেখবে পারবে। নেক্সট হচ্ছে এ ব্লক এলিমেন্টসে আমি যাই। এ ব্লক এলিমেন্টস ডি ব্লক এলিমেন্টসের পরেই ছোট্ট একটা পার্ট এ ব্লক এলিমেন্টস। এ ব্লক এলিমেন্টস পর্যায় সারণীর কোন জায়গায় অবস্থান করে? একদম নিচে অবস্থান করে, তাই না? এটা তোমরা পর্যায় সারণীতে আগে পড়েছো, এ ব্লক এলিমেন্টস একদম পর্যায় সারণীর নিচে অবস্থান করে। এখন এই এ ব্লক এলিমেন্টসের ফার্স্টে যেটা আমরা করতে হবে, এখানে দুটো শ্রেণীর মৌল থাকে।
যেমন ফার্স্ট অফ অল একটাকে বলা হয় ল্যান্থানাইটস, একটাকে বলা হয় অ্যাক্টিনাইটস। ল্যান্থানামের পরবর্তী মৌলগুলোকে সিরিয়াম থেকে যেটা স্টার্ট হচ্ছে সেটাকে বলা হয় 14টা, পরবর্তী 14টা মৌল সেগুলোকে বলছে ল্যান্থানাইটস এলিমেন্ট। আর অ্যাক্টিনিয়ামের পরবর্তী মৌলগুলোকে, এগুলো সব এখনো আবিষ্কার হয়নি, পরবর্তী 14টা মৌলকে সেগুলোকে বলা হয় অ্যাক্টিনাইটস, অ্যাক্টিনিয়ামের পরবর্তী। এখন ল্যান্থানাইটস অ্যাক্টিনাইটস এর মধ্যে ল্যান্থানাইটসের ইলেকট্রন বিন্যাস থেকেই কিন্তু বেশ কিছু কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসে। অ্যাক্টিনাইটস থেকে তেমন কিন্তু কোনো কোশ্চেন এখনো পর্যন্ত আসেনি বা আসার চান্সও কম। তাহলে ফার্স্ট আমাদের যেটা পড়তে হবে এ ব্লক এলিমেন্টসের তাদের ইলেকট্রন বিন্যাস। দেখো এ ব্লক এলিমেন্টস মানে আমরা জানি যে তাদের বহিস্থ যে ইলেকট্রনটা সেটা এফ অরবিটালে প্রবেশ করবে, এফ অরবিটালে প্রবেশ করবে, তাই এদের এ ব্লকে ফেলা হচ্ছে। তাহলে এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি? যদি আমরা ল্যান্থানাইটসের কথা বলি, তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে না, ওরা দেখো যেটা সিক্সথ যে পর্যায় বা সিক্সথ যে পিরিয়ড সেখান থেকে ওদের তুলে এনে বসানো হয়েছে। আর থার্ড তাদের গ্রুপ নাম্বার হচ্ছে 3 আর পিরিয়ড নাম্বার হচ্ছে 6। তাহলে এদের সর্ববহিস্থ কক্ষটা কি হবে না 6s2, 6 নম্বরটা হবে। ল্যান্থানাইটসের মধ্যে আমরা প্রথমে বলছি ল্যান্থানামের কথা দিয়ে স্টার্ট করি, ল্যান্থানাম দিয়ে স্টার্ট করি। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন 6s2, 5d1 আর 4f0। ল্যান্থানামকে ওই জন্যই সন্ধিগত মৌলের মধ্যে ধরা হয় না, যদিও মিল আছে, কিন্তু অ্যাকচুয়াল ল্যান্থানাইট মৌল কিন্তু ল্যান্থানাম নয়। ল্যান্থানাম পরবর্তী মৌল, সিরিয়াম থেকে ল্যান্থানাইটস মৌল স্টার্ট হচ্ছে। তাহলে এর পরবর্তী সিরিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে না 4f1, 5d1, 6s2, এই হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। এবার যত যাবে মনে রাখবে তত ইলেকট্রন কি হবে, এফ এ ইলেকট্রন ঢুকতে থাকবে, এফ এ ক্রমশ ইলেকট্রন ঢুকতে থাকবে। তাহলে এদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি হচ্ছে না 6s2, 5d, এটা 0 to 1 হয়, কারণ সিরিয়াম এর পরবর্তী যে মৌল বা এটা ডিফারেন্সটা কোথায় কোথায় দেখা যায়। দেখো সিরিয়াম, আমি 62 নম্বর মৌলের কথা বলছি, স্যামারিয়াম, স্যামারিয়াম, এর হচ্ছে 62 এলিমেন্ট। তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশনটা কি দেখো Xc54। তাহলে এখনো কটা ইলেকট্রন পড়ে রইল, তাহলে এখনো 8টা ইলেকট্রন পড়ে রয়েছে। এর ইলেকট্রনিক কনফিগারেশন হয় 6s2 আর 54, 8টা হলে 4f6। কেমন? এর কিন্তু ডিতে ইলেকট্রন থাকে না স্যামারিয়ামের, এরকম কিন্তু ম্যাক্সিমাম ডিতে ইলেকট্রন, কয়েকটা এলিমেন্ট ছাড়া বাকি এফ ব্লক এলিমেন্টের কিন্তু ডিতে ইলেকট্রন থাকে না। কেমন? এমনি ইলেকট্রন বিন্যাস। তাহলে 5d 0 to 1 আর 4f কি হচ্ছে না 1 to 14, এই হচ্ছে ল্যান্থানাইট মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস। একইভাবে অ্যাক্টিনাইটসের এদের ইলেকট্রন বিন্যাস কি হবে 7s2, কারণ কি এরা 7 নম্বর পর্যায়ে আর 3 নম্বর শ্রেণীভুক্ত, তাই না? তাহলে 6d 0 to 1 আর 5f 1 to 14। তাহলে এই দুটো মিলিয়ে জেনারেলি ইলেকট্রনিক কনফিগারেশন কি হচ্ছে ns2, n-1 d 0 to 1, n-2 f 0 to 14, এই হচ্ছে এদের সাধারণ ইলেকট্রনিক কনফিগারেশন। কেমন? তাহলে এটা হচ্ছে এফ ব্লক মৌলগুলোর সাধারণ বা জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, সাধারণ ইলেকট্রন বিন্যাস। এবার এই যে কথাটা বললাম যে ল্যান্থানাইট মৌলগুলোর মধ্যে স্পেসিফিক কিছু মৌল আছে যাদের ডি অরবিটালে একটা করে ইলেকট্রন থাকে,
বাকিদের কিন্তু ডি অরবিটালে ইলেকট্রন থাকে না। সেই ইলেকট্রনগুলো, সেই মৌলগুলোকে যদি আমরা বলে দিই, তাহলে দেখবে তোমাদের যদি ইলেকট্রন বিন্যাসও পড়ে, অ্যাক্টিনাইডে সাধারণত ইলেকট্রন বিন্যাস পড়ে না, ল্যান্থানাইডে পড়ে, সেই মৌলগুলো তুমি জেনে যাও যে কাদের ডিতে থাকবে আর কাদের থাকবে না, তাহলেই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ইলেকট্রন বিন্যাসগুলো পরীক্ষায় পড়লে করতে হবে, যদি পারমাণবিক ক্রমাঙ্ক বলে দেয়, কারণ অত পারমাণবিক ক্রমাঙ্ক তোমাদের পক্ষে মনে রাখা সম্ভব নয়। তাহলে কাদের কাদের আছে? ল্যান্থানাম আছে, সিরিয়াম আছে, আর কার আছে? জিডি গ্যাডোলিনিয়াম, আর হচ্ছে এলিউ, সেটা হচ্ছে লুটেসিয়াম। জিডি 64, গ্যাডোলিনিয়াম, আর হচ্ছে এলইউ, সেটা হচ্ছে 71, লুটেসিয়াম। এদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় ডিতে ইলেকট্রন উপস্থিত। এর তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে? ফার্স্ট হচ্ছে, এগুলো সবার আগে কিন্তু জেনন আছে, জেনন 54, 6s2 তাহলে হলো 56, 4f7 তাহলে কত হলো? 9, তার মানে তোমার হলো 63। আর এটা দেখো হচ্ছে 5d1, এটা স্টেবল বলে এই ঘটনাটা ঘটছে। একইভাবে লুটেসিয়ামের দেখো xc54, 6s2, 4f14 আর 5d1, তাহলে কত হচ্ছে? 54 আর 14, 68, 68, 69, 71। তাহলে এই চারটে বা এই তিনটে ল্যান্থানাইড মৌলগুলোর মধ্যে এই তিনটে এলিমেন্ট ছাড়া কিন্তু অন্য কোনো এলিমেন্টের কিন্তু আউটার মানে 5d অরবিটালে ইলেকট্রন থাকে না। বাকিগুলোকে তুমি 6x পূর্ণ করে 2 পূর্ণ করে যতগুলো ইলেকট্রন থাকবে সেটা আগে বসিয়ে দাও, আর কোনো ঝামেলা নেই। কেমন? এটা মনে রাখা কিন্তু খুব একটা শক্ত নয়, এই তিনটে মৌল যদি মনে রাখো তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে অন্যগুলোর ইলেকট্রনিক কনফিগারেশন। তোমাদের অবশ্যই পারমাণবিক ক্রমাঙ্ক বলে দেবে। তাহলে এই হচ্ছে ল্যান্থানাইডের ইলেকট্রনিক কনফিগারেশন। এখন ল্যান্থানাইডের ইলেকট্রনিক কনফিগারেশন জানার পর আমাদের যেটা জানতে হবে যে এদের স্থায়ী জারণস্তর, এদের যেটা সব থেকে স্থায়ী জারণস্তর সেটা হচ্ছে +3। সব থেকে স্থায়ী জারণস্তর হচ্ছে +3। এখন এই ইলেকট্রন বিন্যাস আর স্থায়ী জারণস্তর এই দুটোর ওপর ভিত্তি করে কিন্তু ল্যান্থানাইডস থেকে সব কোশ্চেনগুলো আসে, ম্যাক্সিমাম 90% কোশ্চেন কিন্তু এর ওপর ডিপেন্ড করে। যেমন এবার সেই কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করছি। দেখো, যেমন ধরো ফার্স্ট কোশ্চেনই আসছে যে ল্যান্থানাইড, থার্ড কোশ্চেন, এটা আমার দেওয়ার কোশ্চেনে, ল্যান্থানাইড মৌলগুলিকে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না কেন? তার কারণ হচ্ছে ল্যান্থানাইড মৌলগুলোর জারণস্তর সব বাড়ি সুস্থিত জারণস্তর হচ্ছে +3, তাই তো? তাহলে ল্যান্থানাইড মৌলগুলো যে যৌগগুলো উৎপন্ন করবে তাদের সব জায়গাতেই +3 জারণস্তর, এবং ওই যৌগগুলো বা এই ল্যান্থানাইডস আয়নগুলোর প্রকৃতি কিন্তু একই রকম হবে, যার কারণে ল্যান্থানাইডস মৌলগুলোকে প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থা, মানে সব করে একটা ল্যান্থানাইড মৌলের যৌগের সঙ্গে অন্য ল্যান্থানাইড মৌলের যৌগ মিশে থাকে, যার কারণে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না। এছাড়াও আর একটা কারণ আছে, যে ব্যাপারটা তোমরা ক্লাস 11-এ একবার অলরেডি পড়েছো, সেটা হচ্ছে ল্যান্থানাইড সংকোচন। ল্যান্থানাইড সংকোচন, সেই ব্যাপারটা কি? যত দেখো আমরা সিরিয়াম থেকে লুটেসিয়ামের দিকে যাচ্ছি তত কি হচ্ছে? এফ অরবিটালে ইলেকট্রন ঢুকতে থাকছে, তাই তো? আমরা কি জানি? এফ অরবিটালের আবরণী ক্ষমতা খুবই কম, সব থেকে বেশি হচ্ছে এস, তারপর পি, তারপর অনেক কম হচ্ছে ডি, তারপর অনেক কম হচ্ছে এফ, যার কারণে নিউক্লিয়াসের আকর্ষণ বলকে এই ইলেকট্রনগুলো আটকাতে পারে না, আবরণ করতে পারে না। বহিস্থ ইলেকট্রনের প্রতি আকর্ষণ বল ক্রমশ বাড়তে থাকে, তাই তো? তাহলে সিরিয়াম থেকে যত লুটেসিয়ামের দিকে যাব, বহিস্থ কক্ষের পেলান্টিমেট সেলে যে ইলেকট্রনগুলো আছে তাদের যে বহিস্থ কক্ষপথে যে ইলেকট্রনগুলো আছে তাদের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল ক্রমশ বাড়তে থাকে, যার কারণে পারমাণবিক ব্যাসার্ধের হ্রাস ঘটে। এই ঘটনাকেই বলা হয় ল্যান্থানাইড সংকোচন। কেমন?
তাহলে ল্যান্থানাইড মৌলগুলোর ক্ষেত্রে সিরিয়াম থেকে লুটেসিয়ামে যত দিকে যায় তত পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধি পায় ঠিকই, তার সঙ্গে ইলেকট্রন যেগুলো প্রবেশ করে সেগুলো দুর্বল আবরণী ক্ষমতাযুক্ত এফ অরবিটালে প্রবেশ করে, যার কারণে নিউক্লিয়াস কর্তৃক বহিস্থ ইলেকট্রনের প্রতি আকর্ষণ বল তীব্র হয় যা এবং পারমাণবিক ব্যাসার্ধের হ্রাস ঘটে। এই পারমাণবিক ব্যাসার্ধের হ্রাস ঘটার কারণে সিরিয়াম টু লুটেসিয়াম মানে ল্যান্থানাইড মৌলগুলোর বা তাদের 3+ আয়নের পারমাণবিক ব্যাসার্ধ আর আয়নীয় ব্যাসার্ধ প্রায় সমান হয়ে যায়, যার কারণেই আমরা ল্যান্থানাইড মৌলগুলোকে বা তাদের যৌগগুলোকে বিশুদ্ধ অবস্থায় পাই না, অন্য ল্যান্থানাইড মৌল বা তার যৌগের সঙ্গে মিশে থাকে। তাহলে দুটো পয়েন্ট, কেন ল্যান্থানাইড মৌলগুলোকে আমরা বিশুদ্ধ অবস্থায় পাই না বা যৌগগুলোকে পাই না, তার একটা কারণ হচ্ছে এরা সবাই 3+ জারণ স্তর প্রদর্শন করে এবং সবার রাসায়নিক বা ভৌত ধর্ম একই প্রকারের হয়, প্রায় একই প্রকারের হয়, কিছু পার্থক্য থাকে। দ্বিতীয়ত হচ্ছে এদের কি হয়, ল্যান্থানাইড সংকোচনের কারণে পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধ কাছাকাছি হয়, যার কারণেই এদের আমরা আলাদা করে বিশুদ্ধ অবস্থায় পাই না, কারণ না কারোর সঙ্গে কেউ মিশে থাকে। এই গেল হচ্ছে 3 দাগের কোশ্চেন। আর 2 দাগের কোশ্চেনটা ছিল যে ল্যান্থানাইড সংকোচন কাকে বলে, সেটা আমি বলে দিলাম। 1 দাগের কোশ্চেন ছিল ল্যান্থানাইডস এবং অ্যাক্টিনাইডস মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস, তার সঙ্গে ছিল এফ ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন আমাদের আছে যে ল্যান্থানাইড মৌলগুলোর 5 দাগের কোশ্চেন, ল্যান্থানাইড মৌলগুলোর সর্বাপেক্ষা স্থায়ী জারণস্তর কি? ল্যান্থানাইড মৌলগুলোর সর্বাপেক্ষা স্থায়ী জারণস্তর হচ্ছে +3, তাই তো? এবার দেখো এই রিলেটেড যে কোশ্চেনগুলো আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে, ফার্স্ট হচ্ছে Ce4+ উত্তম জারক কিন্তু স্যামারিয়াম 2+, সেটা হচ্ছে উত্তম বিজারক কেন? আবার বলছি, সিরিয়াম 4+ এ হচ্ছে উত্তম জারক পদার্থ, কিন্তু স্যামারিয়াম SM2+ দুর্বল উত্তম বিজারক পদার্থ কেন? আবার বলছি কোশ্চেনটা, C4+ একটা কি না শক্তিশালী জারক পদার্থ, মানে কি চাইবে, এ ইলেকট্রন নিতে চাইবে, আর SM2+ উত্তম বিজারক পদার্থ কেন? দেখো এই কোশ্চেনগুলোর অ্যান্সার কিন্তু খুব সহজ অ্যান্সার, কোনো মাথা ঘামানোর কিছু নেই। ফার্স্ট তোমার টার্গেট কি, এর স্থায়ী জারণস্তর কি? স্থায়ী জারণস্তর কি? +3, তাই না? তাহলে SM2+ যদি SM3+ এ আসতে চায়, SM2+ যদি SM3+ এ আসতে চায়, তাহলে ওকে কি করতে হবে, একটা ইলেকট্রন রিলিজ করতে হবে, ছেড়ে দিতে হবে। তাহলে SM যদি 3+ এ আসতে চায় ওকে কি করতে হবে না, একটা ইলেকট্রন রিলিজ করতে হবে। তাহলে নিজে যদি একটা ইলেকট্রন ছাড়ে তাহলে নিজে কি হচ্ছে, জারিত হচ্ছে, তাহলে অপর পদার্থকে কি করবে, বিজারিত করবে, ওই জন্য এ বিজারক পদার্থ SM2+। অপরদিকে C4+ কি চায় না, যদি C3+ এ যেতে চায়, কারণ ওর স্থায়ী জারণস্তর হচ্ছে 3+, তাহলে ওকে কি করতে হবে, একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে। একটা ইলেকট্রন যদি গ্রহণ করে তবেই 3+ এ যেতে পারবে ওর স্থায়ী জারণস্তরে। তাহলে এই জন্য ওকে ইলেকট্রন গ্রহণ করছে মানে ও নিজে বিজারিত হচ্ছে, তাহলে অপর পদার্থকে কি করছে, জারিত করছে, যার কারণে এ তীব্র জারক পদার্থ। ক্লিয়ার? তাহলে 3+ জারক স্তরটাকে ধরে আমাকে অ্যান্সার করতে হবে, কে কিসে আছে আর কিসে যেতে চায়। কিসে যেতে চায়, যদি ইলেকট্রন নিয়ে যেতে চায় তাহলে সে হচ্ছে জারক, আর যদি ইলেকট্রন ছেড়ে যেতে চায় 3+ তাহলে সে হচ্ছে বিজারক। ক্লিয়ার? একই রকম কোশ্চেন দেবে La2+ আর হচ্ছে Ce4+, একই রকম কোশ্চেন, ব্যাস ওটা নিজেরা করবে। নেক্সট পয়েন্ট আমি বলছি, এর ঠিক একটা রিভার্স কোশ্চেন, মানে এটাকে তোমাকে যেমন কোশ্চেন সেই বুঝে অ্যান্সার লিখতে হবে। এরকম উল্টো একটা কোশ্চেন কীরকম পড়েছে দেখো, বলছে Ce4+ এটা খুব স্টেবল কেন? এই কোশ্চেনটা তখন মাথায় এলো না, তাহলে কনফিউশন হবে। যেমন কোশ্চেন দেবে সেই বুঝে অ্যান্সার। হ্যাঁ, Ce4+টা স্টেবল কেন? তার কারণ দেখো, সিইর ইলেকট্রন বিন্যাস কি না, C58 এলিমেন্ট, তাহলে ইলেকট্রন বিন্যাস হবে জেনন 54, যেমন। তারপর হচ্ছে ফাইভ 6s2, 5d1 আর 4f1, কেমন?
তাহলে এখন দেখো C4+ হলে কার ইলেকট্রন বিন্যাস পাচ্ছে 1 3 4 চারটি ইলেকট্রন ছেড়ে দিলে ও কি পাচ্ছে জেননের ইলেকট্রন বিন্যাস পাচ্ছে, যেটা কিনা খুবই সুস্থিত ইলেকট্রন বিন্যাস, তাই C4+ অধিক সুস্থিত। এটার কোশ্চেন আমি দিয়েছি তোমাদের 12 দাগের কোশ্চেন, তাই এখানে যেহেতু একই রকম ব্যাপার তাই আমি আলোচনা করে দিলাম। নেক্সট কোশ্চেনে আমরা যাচ্ছি, দেখো সবই ইলেকট্রন বিন্যাস আর জারণ স্তর নিয়ে। নেক্সট কোশ্চেন যেটা সেটা হচ্ছে La57, ল্যান্থানাম 57, La57 এ কি +4 জারণ স্তর দেখাতে পারে? এর কোশ্চেনটা হচ্ছে 7 দাগের কোশ্চেন। এরা কি +4 জারণ স্তর দেখাতে পারবে কিনা দেখো ইলেকট্রন বিন্যাস। তাহলে ল্যান্থানাম 57 এর ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে xenon Xc54 4s0 3d1 4s2 6s2 5d1 কেমন? তাহলে এখান থেকে যদি 3টে ইলেকট্রন ছেড়ে দেয়, যদি La3+ হয়ে যায়, তাহলে কি হয় জেননের ইলেকট্রনিক কনফিগারেশন পেয়ে যায়। তাহলে এটা তো স্টেবল হয়ে গেছে, তাহলে ও আর ইলেকট্রন ছাড়তে চাইবে না, তাই ল্যান্থানাম +4 জারণ স্তর পসিবল নয়, কারণ 3+ই ও স্টেবল জেননের ইলেকট্রনিক কনফিগারেশন পেয়ে গেছে। নেক্সট একটা কোশ্চেন আছে গ্যাডোলিনিয়াম আর হচ্ছে লুটেসিয়াম এর +3 জারণ স্তর সুস্থিত কেন? গ্যাডোলিনিয়াম এবং লুটেসিয়াম এদের +3 জারণ স্তর সুস্থিত কেন? সবই ইলেকট্রন বিন্যাস কিন্তু দেখো, গ্যাডোলিনিয়াম আর লুটেসিয়াম এদের +3 জারণ স্তর সুস্থিত কেন? 64 71 ইলেকট্রনিক কনফিগারেশন xenon 54 4f7 5d1 6s2 xenon 54 4f14 5d1 6s2। তাহলে যদি 3টে করে ইলেকট্রন ছেড়ে দেয়, মানে Gd3+, Lu3+, গ্যাডোলিনিয়াম আর লুটেসিয়াম, এরা যদি 3টে করে ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে দেখো ওদের f অরবিটালগুলো একটার ক্ষেত্রে হয়ে যাচ্ছে হাফ ফিল্ড, একটার ক্ষেত্রে হয়ে যাচ্ছে ফুল ফিল্ড, যা সুস্থিত, যার জন্যই Gd3+ এবং Lu3+ অধিক সুস্থিত। ক্লিয়ার? সবই দেখো ইলেকট্রন বিন্যাস। এটা হচ্ছে 8 দাগের কোশ্চেন অ্যান্সার। নেক্সট হচ্ছে প্রোসিওডিনিয়ামের PR59, প্রোসিওডিনিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখো PR59 এর ইলেকট্রন বিন্যাস xenon 54। তাহলে কি, যদি সিরিয়াম ল্যান্থানামের মতো ডিতে আগে ঢুকতো একটা ইলেকট্রন, তাহলে ইলেকট্রন বিন্যাস কি হতো না 6s2 5d1 54 55 56 57 58 59, তার মানে 4f2, তাই তো? কিন্তু এটা হয় না, তার পরিবর্তে কি হয় আমি আগেও বলেছি, ওই ডিতে কাদের ইলেকট্রন ঢোকে? একমাত্র 3টে মৌল, সেটা হচ্ছে সিডিয়াম, 2 নম্বর হচ্ছে গ্যাডোলিনিয়াম আর 3 নম্বর হচ্ছে লুটেসিয়াম, বাকি কারোর কিন্তু ডিতে থাকে না। তাহলে এর ইলেকট্রন বিন্যাস কি হয় 54 4f3 আর 6s2, এই হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এখন কথা হচ্ছে কেন? ক্লাস 11 এর জিনিস n+l রুল। দেখো 4f আর 3d 5d এর মধ্যে যাই, হ্যাঁ 4f মানে কি n = 4 আর l = s হলে 0, দেখো মনে পড়ে নাকি 0 হলে s, 1 হলে p, d হলে 2 আর f হলে 3, তাই তো? তাহলে 3, তাহলে n+l হচ্ছে 7। ক্লিয়ার? নেক্সট আমরা যাচ্ছি 5d এর ক্ষেত্রে। দেখো 5d এর ক্ষেত্রে n = 5 আর l = হচ্ছে 2,
তাহলে n প্লাস এল ইকুয়াল টু 7, দুজনেরই n প্লাস এল ছোটো সেম, তাহলে তখন আমরা কাকেই আগে ইলেকট্রন দিয়ে ভর্তি করব, যার n ছোট, তাহলে 4f আর 5d এর মধ্যে কার n ছোট? অবশ্যই 4f এর, সেই কারণেই আগে 4f ভর্তি হবে তারপর 5d ভর্তি হবে, এই কথাটাই বলতে হবে। কেমন? তাহলে n প্লাস এল রুল দিয়ে এর অ্যান্সার। এই কোশ্চেনটা আমরা বললাম কত না 10-এর দাগের কোশ্চেন। নেক্সট আমরা কোশ্চেনে যাচ্ছি যে এ ব্লক মৌল অপেক্ষা ডি ব্লক মৌলগুলো, তাহলে এই জারণ স্তর এবং ইলেকট্রন বিন্যাস দিয়ে এই টাইপের কোশ্চেন পড়ে, আর এইগুলোই দেখবে পরীক্ষায় বা যে কোনো বইয়ে এই কোশ্চেনগুলোই আছে। নেক্সট আমরা যাচ্ছি যে ডি ব্লক মৌলগুলো এ ব্লক মৌল অপেক্ষা অধিক জারণ স্তর প্রদর্শন করে কেন? সহজ কারণ শোনো, ডি ব্লক মৌলগুলো কি বললাম না ডি ব্লক এলিমেন্টসের জারণ স্তরের সংখ্যাটা এ ব্লক এলিমেন্টসের থেকে বেশি কেন? তার কারণটা শোনো, ডি ব্লক মৌলতে ইলেকট্রন কোথা থাকে? ডিতে, যারা আবরণী ক্ষমতা দেখায় না। এখানে কি থাকে? ডিও থাকে আবার এফও থাকে। তাহলে ডিতে শুধুমাত্র ডি ব্লকে শুধুমাত্র ডিতে কম আবরণী ক্ষমতাযুক্ত ইলেকট্রন থাকে, আর এর ক্ষেত্রে ডিতেও থাকে এফেও থাকে। তাহলে কোন ক্ষেত্রে বহিস্থ ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল বেশি হয়? না এফে। যার কারণেই বহিস্থ উপকক্ষে থাকা ইলেকট্রনগুলো কিন্তু কক্ষপথ বা উপকক্ষপথে থাকা ইলেকট্রনগুলোর সবকটা কিন্তু বন্ধনে অংশগ্রহণ করতে পারে না, কারণ নিউক্লিয়াসের আকর্ষণ বলটা বেশি হওয়ার। যার কারণেই এ ব্লক মৌলগুলোর জারণ স্তরের সংখ্যা ডি ব্লক মৌলগুলোর জারণ স্তরের সংখ্যার থেকে কম হয়। একই রকম এটা আরেকটা একটু অন্য ধরনের, দেখো কোশ্চেনটা এই টাইপেরই কোশ্চেন, যে এ ব্লক মৌলগুলোর মধ্যে, এটা একটা টাইপ বললাম, আরেকটা হচ্ছে এ ব্লক মৌলগুলোর মধ্যে অ্যাক্টিনাইডস গুলো ল্যান্থানাইডসের থেকে বেশি জারণ স্তর প্রদর্শন করে কেন? তার কারণ দেখো, অ্যাক্টিনাইডসের ক্ষেত্রে কি থাকে না 5f 6d আর 7s, এর ক্ষেত্রে 4f 5d 6s হয়েছে। দেখা যায় এই 4f 5d 6s নিউক্লিয়াসের কাছে থাকে, মানে ভেতরের দিকে এদের বিন্যাস হয়, বহিস্থ থেকে ভেতরের দিকে। এদের ক্ষেত্রে কিন্তু নিউক্লিয়াস থেকে তুলনামূলক দূরে থাকে, কারণ এদের আকার বড়। যার কারণে আরেকটা পয়েন্ট হচ্ছে এই 5f 6d এবং 7s এদের মধ্যে যে এনার্জি গ্যাপটা, সেটা এদের মধ্যে এনার্জি গ্যাপের থেকে খুব কম। এদের মধ্যে এনার্জি গ্যাপটা একটু বেশি, এদের ক্ষেত্রে এনার্জি গ্যাপটা একটু কম এই অরবিটালগুলোর মধ্যে। যার কারণে একটার ইলেকট্রন আরেকটা উপকক্ষে সহজেই স্থানান্তরিত হতে পারে। দুটো পয়েন্ট বললাম, একটা হচ্ছে এগুলোর এই কক্ষপথগুলো আকারে তুলনামূলক ছোট হওয়ায় এদের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল বেশি। আরেকটা কি বললাম সেক্ষেত্রে, প্রথম পয়েন্টে সেক্ষেত্রে এদের ক্ষেত্রে আকার বড় হয়, নিউক্লিয়াসের আকর্ষণ বল তুলনামূলক কম এদের ইলেকট্রনগুলোর প্রতি। দ্বিতীয় পয়েন্ট কি বললাম, এদের ক্ষেত্রে 4f 5d আর 6s এর ক্ষেত্রে যে অরবিটালগুলোর ক্ষেত্রে বা উপকক্ষগুলোর মধ্যে যে সাবসেলগুলোর মধ্যে যে এনার্জি ডিফারেন্স, তার থেকে এদের মধ্যে এনার্জি ডিফারেন্সটা খুব কম, যার কারণে ইলেকট্রন একটা থেকে আরেকটা ইলেকট্রন যেতে পারে। সেই কারণেই অ্যাক্টিনাইডসগুলো ল্যান্থানাইডস অপেক্ষা অধিক জারণ স্তর প্রদর্শন করে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই হচ্ছে এ ব্লক এলিমেন্টস। কেমন? তাহলে আমাদের কি পড়া হলো? পি ব্লক হলো আর এ ব্লক হলো, মানে টোটাল 8+5 মানে 13 নম্বর পড়া হলো। নেক্সট দিন কোন চ্যাপ্টার পড়া হবে সেটা আলোচনা করে ঠিক হবে। এগুলো আমি কোশ্চেন দিয়ে দেবো, সেগুলো তোমরা পড়ে ফেলো, আমি পড়া ধরবো।